বাবু, এইখানে কিস করো না প্লিজ। তাহলে কোথায় করব? বুকের উপর যান। না সোনা, আমরা গাড়ির মধ্যে আছি, সামনে ড্রাইভার আছে। কি করছো এগুলো তুমি? তাহলে তুমি যে বললে এখানে কিস না দিতে, তাহলে অন্য কোথাও দেই। এই ফাজিল, আমি বলেছি গাড়ির মধ্যে এসব না করতে। তুমি কি একটু আমার কথা শুনবে না? আমার আদর আদর পাচ্ছে, ওই জন্য তোমাকে কাছে টেনে নিচ্ছি। তাতে কার কি? তুমি দিন দিন এত বেপরোয়া হয়ে যাচ্ছ কেন? গাড়ির ড্রাইভার আছে আর তুমি তারপরও এরকম করছো। তুমি কি একটু লজ্জা শরম বলতে তোমার মধ্যে কি কিছুই নেই? বউয়ের সাথে রোম্যান্স করব, তাতে আবার লজ্জা শরমের কি আছে? তাই বলে গাড়ির মধ্যে? প্লিজ সোনা, এরকম করো না। দেখো ড্রাইভার চাচা কি বলবে এমন করলে। তুমি এগুলো করলে কি আমার ভালো লাগবে বলো? তুমি আমাকে আটকাতে পারবে না। প্লিজ জান, আমাকে আটকে দিও না। আমার এখন আদর পেতে ইচ্ছে করছে, তাহলে কি করব বলো? আমি কি তোমাকে আদর করব না? আমার কি তোমাকে কাছে পেতে ইচ্ছে করে না? বলো। আমি কি তোমাকে বারণ করেছি তুমি আমাকে আদর করো না, কিংবা আমি তোমাকে কখনো বারণ করি? তুমি যখন আমাকে কাছে টেনে নাও, কিন্তু দেখো এটা রাস্তাতে আছি আমরা, তার উপর গাড়ির সামনে ড্রাইভার চাচা বসে আছে, আর আমরা গাড়ির মধ্যে। এই অবস্থাতে কি করে রোম্যান্স করব বলো? তুমি একটু বোঝার চেষ্টা করো না কেন? আমি সবই বুঝি, ওই জন্যই বারবার তোমাকে কাছে টেনে নেই। আমি তো জানি তুমি আমাকে কাছে না পেলে থাকতে পারো না, আর আমিও তোমাকে আদর না দিলে নিজেকে সামলে রাখতে পারি না। তাহলে তুমি আমাকে বারবার কেন আটকে দাও? আরে বাবা, কোথায় তোমাকে আটকে দিলাম? এখন এই অবস্থাতে তোমাকে কি করে আদর করতে দেই? তুমি তো অনেক দুষ্টু, ফাজিল আর লুচো হয়ে যাচ্ছ দিন দিন। ওই জন্যই যখন তখন যেখানে সেখানে আদর দিতে শুরু করো। তাই তো আমি তোমাকে আটকে দিলাম, আর তুমি বলছো আমি তোমাকে আদর করতে দেই না। যেটা সত্যি সেটাই বলেছি। দিন দিন তোমার বিহেভিয়ার গুলো চেঞ্জ হচ্ছে কেমন যেন। আমার থেকে দূরে সরে যাচ্ছ। তুমি যেন আমাকে ইগনোর করতে পারলেই বেঁচে যাও। এগুলো কি জান? আমি তো তোমাকে ভালোবাসি, বলো। তাহলে এগুলো করো কেন? তুমি জানো না এরকম ইগনোর টাইম আমি নিতে পারি না? নাইম, আমি এখনো তোমাকে সেই আগের মতোই ভালোবাসি। আমার এমন কোনো কাজ তুমি দেখেছো যে কখনো প্রকাশ পেয়েছে আমি তোমাকে ভালোবাসি না? কিংবা তোমার মনে হয়েছে যে তুমি আমাকে কাছে পেতে গেলে তুমি আমাকে কাছে টেনে নিলেই তোমাকে দূরে সরিয়ে দেই? এই তো এখন মনে হচ্ছে। আর আজকে ছাড়া যে এমনটা হয়নি তেমনটা তো নয়। অফিসে যখন তোমাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করি তখনই তুমি দূরে সরিয়ে দাও। বাসায় গিয়ে যখন তোমাকে আদর করতে ইচ্ছে করে, তোমাকে কাছে টেনে নিলে তুমি আমাকে এত বেশি ইগনোর করো। তোমার চোখে মুখে সেটা প্রচন্ড পরিমাণে বিরক্তির ছাপ ফুটে ওঠে। কি হয়েছে আমাকে বলো, কি সমস্যা তোমার? আমার সাথে থাকতে সমস্যা করলে সমস্যা তো। তুমি এইভাবে বলছো কেন? আমি একটাবার বলছি যে আমি তোমার সাথে থাকতে সমস্যা, কিংবা তুমি আমাকে স্পর্শগুলো করলে সমস্যা? দেখো, আমি তোমাকে অফিসের মধ্যে ইগনোর করি এই জন্যই কারণ অফিসে এগুলো করা ঠিক বলো? তারপর যদি ভুলভাল কিছু একটা হয়ে যায় অফিসের মধ্যে, তখন কি হবে বলো? তখন সবাই খুব ভালো বলবে আমাদের। ওই জন্যই দরজা আটকে নেই। আর তুমি কি বলো, ওইখানে সবাই জেনে যাবে? এটা তোমার ভুল ধারণা। তুমি চাইলে আমাকে কাছে টেনে নিতে পারো, তারপরও দূরে সরিয়ে দাও, কারণ তোমার ইচ্ছা করে না আমার কাছে আসতে, আমার স্পর্শগুলো পেতে। আসলে সত্যি করে একটা কথা বলো তো, আজকে কি হয়েছে তোমার, যার জন্য এভাবে যেতে পারলেই বাঁচো? বেবি, তোমার কাছে এরকমটা মনে হচ্ছে কেন? প্লিজ এইসব ভেবো না। দেখো, আমি কখনো বলেছি যে আমি তোমাকে ভালোবাসি না আগের মতো? আমাদের মাঝে সেই ভালোবাসাটা নেই। তাহলে তুমি এটা কি করে ভাবতে পারছো বলো? আমি তো তোমাকে এখন অনেক বেশি ভালোবাসি বলো। তাহলে এরকম ইগনোর করার মানে কি? তুমি যদি আমাকে ভালোই বাসতে তাহলে কখনো ইগনোর করতে না। সামান্য তোমাকে একটু দূরে সরিয়ে দিয়েছি বলে তোমার কাছে মনে হয়েছে আমি ইগনোর করেছি? হ্যাঁ, এইটা ঠিক যে অফিসের মধ্যে আমি তোমাকে দূরে সরিয়ে দিয়েছি। সেটা কেন করেছি বলো? যখন তখন অফিসের মধ্যে যে কেউ চলে আসতে পারে, তার উপর বাসায় যাওয়ার সাথে সাথেই কি এসব করার মুড থাকে বলো? তারপরও যদি তোমার কাছে মনে হয় আমি তোমাকে ইগনোর করেছি, তাহলে আমার কাছে আর কিছুই করার নেই। তুমি আমাকে এমনটা ভেবেছো, আমি সেটা ভাবতেই কষ্ট হচ্ছে। জান, আমি তোমাকে এখনো অনেক বেশি ভালোবাসি। তোমার এই কথাগুলোতে আমার প্রচন্ড পরিমাণে খারাপ লাগছে, যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি সামান্য গাড়ির মধ্যে তোমাকে একটু আদর দিতে বারণ করেছি, আর তাতেই তুমি এমন করে আমার সাথে কথা বলছো বলো? সমস্যা নেই, কিন্তু যখন আমি আর তোমাকে বাধা দিব না, যখন বিপদে পড়বে, তখন আমাকে আর বলতে আসবে না। আমি কি পাগল নাকি? আমার মাথা খারাপ?
যে আমি তোমাকে আদর করতে যাব? কখনোই না। আজকে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো যে তুমি আমাকে কতটা ইগনোর করতে চাও আর কতটা দূরে সরিয়ে রাখতে চাও। তোমার এই ইগনোরই বলে দিয়েছে তুমি আমাকে এখন আর আগের মতো ভালোবাসো না। আমার বোঝা হয়ে গেছে আসলে সবাই ঠিকই বলেছিল, বিশেষ করে আমার বন্ধুরা, যে বসের মেয়েকে কখনো বিয়ে করতে নেই, তাহলে হয়তো তার থেকে অবহেলিত হতে হয়। আর তুমিও সেটাই করলে। আমি আর কখনো তোমার কাছে আসার চেষ্টাও করব না। তুমি এইসব কথা আমাকে এমন করে বলতে পারছো? তুমি ড্রাইভারের সামনে এইসব কথা বলে কি বোঝাতে চাইছো? তুমি আমাকে আগের মতো ভালোবাসো না? আমি তোমাকে সত্যি ইগনোর করেছি, তুমি সব বলতে পারছো? এত ভালোবাসার পরও তোমার কাছে মনে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি না? তাহলে সেটাই সত্যি। আমি আর তোমাকে কখনোই বোঝানোর চেষ্টাই করব না। বিয়ের আগে অনেক চেষ্টা করেছি, বোঝাতে পারিনি। তাহলে বিয়ের পর এসব ভাবলে আমি আর কি করে বোঝাবো বলো? আমি তো এখন নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে, এটা ভেবে যে যাকে এত বেশি ভালোবাসি তাকে বোঝাতেই পারলাম না যে কতটা বেশি ভালোবাসি। না, তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না। যদি তাই বাসতে তাহলে কখনো এভাবে আমাকে ইগনোর করতে পারতে না। তোমার ইগনোরটাই বলে দিয়েছে তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না। হয়তো তোমার লাইফে নতুন কেউ আসতে চলেছে, ওই জন্য তার কথা চিন্তা করে তুমি আমাকে এমন করে ইগনোর করতে চাও। তার সাথে তুমি সুখে থাকতে চাও, তাই তো? তাহলে সেটা আমাকে বলে দাও। এরকম নাটক করার কিছু নেই। আমি একটা রিজন দেখালাম আর তুমি সেটাকে পেয়ে বসে আমার সাথে এরকম করলে। তোমার চিন্তা ভাবনা এতটা নীচ আমি ভাবতেই পারছি না। তোমাকে আমার ভালোবাসাটাই ভুল হয়েছে, আজকে সেটা আমি বুঝতে পেরেছি। আব্বু আম্মু এই জন্যই বারবার বলেছিল যে কোনো মিডল ক্লাস ফ্যামিলির ছেলেকে ভালোবাসতে নেই, তার সাথে সম্পর্কে জড়ালে এরকমটাই হতো, এরকম অবহেলাই পেতে হয়। আর তুমি সেটাই বোঝালে। তুমি উল্টো বলে দাও যে আমি তোমার লাইফে, তুমি উল্টো বলে দাও যে তোমার লাইফে অন্য কেউ আছে, সেই জন্য তুমি আমাকে এমন করে ইগনোর করতে চাও। তুমি কি সব সময় আমাকে কাছে টেনে নাও বলো? আমি কি তোমাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করি না? এগুলো কি তুমি আমাকে করো না বলো? হ্যাঁ, আমিও তো তোমাকে ইগনোর করি, তাই না? যখন তখন ইগনোর করি। যখন ডাইনিং রুমে এসব করো তখন তো তোমার আব্বু আম্মুর সামনে এসব করতে ভালো লাগে, তাই না? আর কখনো এসব করব না। আজকে তুমি বুঝিয়ে দিয়েছো তুমি আমাকে কতটুকু ভালোবাসো। তোমার ভালোবাসা মরে গেছে, সেটা এখন আমি বেশ ভালোই বুঝতে পেরেছি। আমাকে আর কিছু বোঝাতে হবে না। তোমাকে আর কে বোঝাতে যাবে? আমার সবচেয়ে বড় ভুল ছিল কোথায় জানো? তোমাকে ভালোবাসাটা। তোমাকে ভালোবেসে আমি অন্যায় করেছি, আর সে অন্যায়ের শাস্তিটা তুমি এখন আমাকে প্রতিনিয়ত দিচ্ছ। আমি আজকে বুঝে গেছি তুমি নিজেই আমাকে আর আগের মতো করে তোমার লাইফে চাও না, তাই তো? তাহলে বিয়ে করেছিলে কেন বলো? আমি বলেছিলাম বিয়ে করতে? একদম উল্টাপাল্টা কথা বলবি না। বিয়েটা আমি করতে চেয়েছিলাম নাকি তুমি করতে চেয়েছিলে? কে কান্নাকাটি করেছিল? বিয়ে করার জন্য আমি কখনো খুব বলেছিলাম? আমাকে বিয়ে করে আমি রিলেশনে যাওয়ার জন্য যখন প্যারা দিয়েছিলে তখন আমি তোমাকে বারণ করেছিলাম না? আমি বারবার বলেছিলাম আমি আমি একটা গরিব ঘরের ছেলে, আমার সাথে তোমার যায় না। কখনোই তুমি কি বলেছিলে আমি যদি তোমাকে রাস্তাতে রাখি তুমি সেখানে থাকতে আসো? শুধু আমার বুকে মাথা রেখে এখন সেটা ভুলে গেলে। তারপর আবার কি বলেছিলে? বলেছিলে না যে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না? আর বিয়ের সময় যখন আমি বারণ করেছিলাম যে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না, তখন কি বলেছিলে? তুমি মরে যাবে আমাকে না পেলে। এগুলোর জন্য তোমার আব্বু আম্মুকে আমার বাসায় পাঠিয়েছিলে। আমি রাজি ছিলাম, আব্বু আম্মুকে জোর করে রাজি করিয়েছিলে। এখন এগুলো ভুলে গেছো, তাই তো? তুমি কি বোঝাতে চাইছো? তোমার জন্য আমি এতটা পাগলামি করেছি, তাহলে তুমি বুঝতে পারছো না আমি তোকে কতটা ভালোবাসি? তুমি এইসব বলতে চাইছো? থাক, আর ভালোবাসাটা দেখাতে হবে না, আর বলতেও হবে না। তুমি যে আমাকে ভুলে যেতে চাইছো, অন্য কারোর সাথে ভালো থাকতে চাইছো, সেটা আমার বোঝা হয়ে গেছে। নাইমের কথাতে ফাতিমা সজোরে ওর গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দিল। নাইম অবাক হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। নাইম ভাবতেও পারেনি ফাতিমা এরকম একটা কাজ করবে। নাইম বারবার একই কথা বলছিল, যার জন্য ফাতিমার প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে গেছিল। তাই রাগটাকে কন্ট্রোল করতে না পেরে এরকম একটা কাজ করলো। তো নাইম কিছুক্ষণ নিজের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর একটু হেসে বলতে লাগলো, খুব ভালো, ভালোবাসার প্রতিদান দিয়ে দিলে। আজকের পর আমি ভুলে যাব তুমি আমার ওয়াইফ। আসলে সবাই ঠিকই বলতো, বড়লোকের মেয়েকে বিয়ে করতে নেই, তাহলে সব সময় তার গোলাম হয়ে থাকতে হয়। আঙ্কেল, গাড়ি থামান, আমি গাড়ি থেকে বেরিয়ে যাব। নাইমের কথায় ফাতিমা ওর দিকে তাকিয়ে রইল।
আর ড্রাইভার গাড়ি থামাতে সরকারি থেকে নেমে গেল। ফাতিমা কান্না করে দিল। তারপর বারবার ওকে ডাকতে লাগলো, কে চলে। তখন নাইম ড্রাইভারকে চলে যেতে গেলে ড্রাইভার বাসার দিকে চলে গেল। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসে। তারপর নাইম রুমে চলে যায়। আব্বু আম্মু আজকে ওকে হঠাৎ বাসায় দেখে অবাক হয়ে যায়। জিজ্ঞেস করলে নাইম কিছু বলল না। অন্যদিকে ফাতিমাও বাসায় যায়। তারপর কান্না করতে করতে রুমে গেলে ওর আব্বু সবটা জানতে পারে। সব জানার পর আম্মু ওকে বোঝালো, বলল বর যেমনই হয় তাকে মেনে নিতে হয়। ফাতিমা বেশি কিছুক্ষণ কান্নাকাটি করলো। তারপরও বারবার নাইমের নম্বরে কল দিতে লাগলো। ভাবলো যে মানুষটাকে এত বেশি ভালোবাসে তার গায়ে কিনা আজকে হাত তুললো, তাহলে কতটা কষ্ট পেয়েছে। আসলেই ফাতিমা ইদানিং কিছুদিন যাবৎ নাইমকে ইগনোর করার চেষ্টা করছে। সেটা কেন করেও জানে না। হয়তো অফিস কিংবা বাসাতে আসার পরে ওকে ইগনোর করার চেষ্টা করে, কিন্তু বিয়ের কিছুদিন অবধি এসব ইগনোর ছিল না। নাইম ওকে যখন নিজের কাছে টেনে নিয়েছিল, ফাতিমা তখনই ওর ডাকে সাড়া দিয়েছে। কিন্তু এই কয়েকটা দিন যাবৎ নাইম বিষয়টা খেয়াল করছিল, যার জন্যে ওকে এমন করে আজকে কথাগুলো বলল। আর তারপর কি হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। ফাতিমা বারবার নাইমের নাম্বারে কল দিল। তারপরে যখন ধরছিল না, ফাতিমা আর কোনো উপায় না পেয়ে নাইমের বাসায় চলে যায়। ওর আব্বু আম্মুর কাছে সবটা বললে ওরা চুপ করে রইল। তখনও নাইমের রুমে গেল। নাইম শুয়ে শুয়ে চোখের জল ফেলছে। তখন ফাতিমা গিয়ে ওর পাগুলো জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, বাবু, আমি অন্যায় করেছি, তার জন্য তুমি আমাকে শাস্তি দাও। তারপরও এইভাবে রাগ করে থেকো না। দেখো, আমি বুঝতে পারিনি যে তুমি এত বেশি কষ্ট পেয়ে যাবে। তাহলে কখনো এরকম ভুল কাজ করতাম না। আমাকে একটু মাফ করে দাও। তুমি এখানে কেন আসছো? তুমি তো ঠিকই করেছো। আমি একটা গরিব ছেলে, একটা ছোট লোক যে কিনা তোমাকে ভালোবাসার মতো যোগ্য না। আমি ভুল করেছি তোমাকে ভালোবেসে। বুঝতে পারিনি তোমার ভালোবাসাটা আমার জন্য না। তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি। তোমার মতো বড় লোকের মেয়েকে ওইভাবে ভালোবাসতে পারিনি যেটা তুমি চাও। তোমার ভালোবাসাটা যেমন সিচুয়েশন বুঝে, সময় বুঝে, তেমনি আমার ভালোবাসাটা তো নয়। ওই জন্য আমি তোমাকে তেমনভাবে ভালোবাসতে পারিনি যেমন করে তুমি আমাকে ভালোবাসতে চাও। ফাতিমা ফুপিয়ে কান্না করে উঠল। একটা সময় উঠে নাইমকে জড়িয়ে ধরতে গেলেই নাইম ওকে ছাড়িয়ে নিল। তখন ফাতিমা বলতে লাগলো, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দিব। প্লিজ জান, আমি আর কখনো এরকম ভুল করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপর একটু মেনে নাও, বুকে জড়িয়ে নাও। আমি অন্যায় করেছি, তুমি তো জানো। রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না। কখন কি করে কখন কি করে বসি সেটা বুঝতে পারি না। আমি তোমাকে হাত তুলে অনেক বড় অন্যায় করেছি, তার জন্য তুমি আমাকে মাফ করে দাও। না, কখনোই না। আমার দ্বারা তুমি কখনোই মাপ পাবে না। তুমি যেটা করেছো সেটা ঠিকই করেছো। তুমি বুঝিয়ে দিয়েছো একটা মিডিল ক্লাস ছেলে কখনো বাসের মেয়েকে ভালোবাসতে পারে না। আমি তো চাইনি, তাহলে তুমি কেন করেছিলে এরকম পাগলামি? কারণ তোমাকে ভালোবাসি আর এখনো কাছে পেতে চাই। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না, তাহলে আমার অনেক বেশি কষ্ট হবে। থাকতে পারবো না তোমাকে ছাড়া। প্লিজ মাফ করে দাও আমাকে। শোনো, এসব কথা আমি অনেক শুনেছি। আগেও তুমি বিয়ের পর অনেকবার আমার গায়ে হাত তুলেছো, সেগুলো আমি মজার ছলে নিয়েছি। কিন্তু আজকে যেটা করেছো সেটার জন্য তোমাকে আমি কখনোই মাফ করব না। তোমাকে অনেক কষ্ট দিয়েছি না? এই হাতে তোমাকে মেরেছি তো। দাঁড়াও, আমি যেহেতু তোমাকে আঘাত করেছি, আমি নিজেকেও কষ্ট দিব, যেটা তুমি সহ্য করতে পারবে না। ফাতিমা কথাগুলো বলে এবার কোথাও কিছু খুঁজতে লাগলো। নাইম বুঝতে পারলো পাগলিটা ক্ষেপে গেছে, তাই রাগ করে থাকাটা ঠিক হবে না। হয়তো রাগের মাথায় একটা থাপ্পড় মেরে দিয়েছে, তাই এসব তাড়াহুড়ো করে উঠে আসলো। তারপর ফাতিমাকে আটকানোর জন্য একটা হাত ধরতেই ফাতিমা হাতটা ছাড়িয়ে নিল। তারপর দরজার দিকে যেতে গেলে নাইম তাড়াহুড়ো করে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আর ওকে শান্ত করার চেষ্টা করলে ফাতিমা ছোট চেষ্টা করলেও যেন কোনো উপায় নাই, পাগলিটাকে দুই হাতে শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরে রেখে তারপর ওর পেটের উপর দুই হাতে স্লাইড করতে আরম্ভ করলো। ঘাড়ে আর গলায় অনবরত কিস করতে লাগলো, যার জন্যে ফাতিমা স্তব্ধ হয়ে গেল আর গিয়ে কান্না করতে লাগলো। তারপর একটা সময় নাইমের দিকে বিদ্যুৎ গতিতে ঘুরে ওকে জড়িয়ে ধরলো আর কান্না করে দিয়ে বলল,
আই এম সরি বাবু, তুমি যখন যা বলবে, যেভাবে বলবে, আমি তেমন ভাবেই থাকবো। তুমি যদি বলো আজকে থেকে তোমার বাসায় থাকতে হবে, আমি সেটাই করব। তারপরেও আমি তোমার ইগনোরটা নিতে পারবো না। তাহলে তুমি যখন আমাকে দূরে সরিয়ে দাও তখন আমার কতটা কষ্ট হয় তুমি সেটা বুঝতে পারো না? বললাম তো সরি, আর কখনো হবে না। তুমি আমাকে মারো, বকো, তারপরও এইভাবে বুকে জড়িয়ে ধরে রাখো, আমার কষ্ট হচ্ছে খুব। ঠিক আছে, আমি কষ্টটা কমিয়ে দিচ্ছি তো। নাইম কথাটা বলে ফাতিমার ঠোঁটজোড়া নিজের দখলে নিল। সাথে সাথে ফাতিমাও যেন বেপরোয়া হয়ে উঠল। তারপর একটা সময় ওকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করলে নাইম ওর বুকের ওপর থেকে শাড়ির আঁচলটা ফেলে দিল। এই যে আপনারা এখনো এখান থেকে যাননি, ড্যাব ড্যাব করে তাকিয়ে না থেকে ভাগেন। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।